প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির বিশেষ স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসকেএফ অনকোলজি নিবেদিত বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশের অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ। একজন ব্যক্তি দিনে হাজার হাজার বার শ্বাস নেয়, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে প্রতিবার শ্বাসের সঙ্গে আমাদের শরীরে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ অর্থাৎ ফুসফুস কত নীরবে কাজ করে যাচ্ছে, এবং সেই গুরুত্বপূর্ণ অঙ্গটিতে যখন ক্যান্সারের মতো একটি ভয়াবহ জটিলতা বাসা বাঁধে তখন সেটার ভয়াবহতা কোন অবস্থায় চলে যেতে পারে সে বিষয়টি নিয়ে আমরা প্রাথমিক অবস্থায় খুব একটা সচেতন থাকি না। প্রিয় দর্শক, আমাদের শরীরে খুব সামান্য সামান্য পরিবর্তনগুলো অর্থাৎ শরীরের ওজন কমে যাওয়া, শ্বাসকষ্ট, কাশি কিংবা সামান্যখানি কণ্ঠস্বরের পরিবর্তন, এগুলো হলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাধারণ জটিলতা ভেবে অনেক ক্ষেত্রে এড়িয়ে চলি, কিন্তু এটি হতে পারে আপনার ফুসফুসে ক্যান্সারের অন্যতম উপসর্গ। আজ আমরা কথা বলবো ফুসফুসে ক্যান্সার নিয়ে। কি করে আপনি বুঝবেন আপনি ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কিনা, কখন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন, এবং ফুসফুসে ক্যান্সার প্রতিরোধে করণীয় বিষয়গুলো বা কি হতে পারে। দর্শকের প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ নাহিদ হোসেন, যিনি ক্যান্সার বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক ও চিফ মেডিকেল অফিসার, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, হাসপাতাল, মহাখালী, ঢাকা। স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ জিটিভিকে, ধন্যবাদ এসকেএফ অনকোলজিকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমরা খুব প্রাসঙ্গিক একটি বিষয় নিয়ে শুরু করছি আজকের আলোচনা। শুরুতে একটু জানতে চাই যে বিশ্বব্যাপী কি পরিমাণ ব্যক্তি ফুসফুসে ক্যান্সারে আক্রান্তের ঝুঁকিতে রয়েছে? আসলে ক্যান্সারের এক্সাক্ট স্ট্যাটিস্টিক্সটা খুব একটা ওরকম ওয়ার্ল্ড ওয়াইড পুরোটা মেনটেন করা হয় না, তাও যেটা করা হয় সেটা আমরা দেখতে পাই যে প্রতি বছর ফুসফুস ক্যান্সারে প্রায় 2.5 মিলিয়ন লোক আক্রান্ত হয়, এবং এর মধ্যে প্রায় 1.8 মিলিয়ন লোক এই ফুসফুস ক্যান্সারের জন্য মারা যায়। এ থেকে আমরা বুঝতে পারি যে আসলে ক্যান্সারটা ভয়াবহতাটা কত প্রকট, যে প্রায় 2.5 মিলিয়ন লোক আক্রান্ত হয়, এর মধ্যে 1.8 মিলিয়ন লোক আসলে এই ক্যান্সার থেকে মারা যায়। মানে এত ব্যক্তি মৃত্যুর অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে ফুসফুস ক্যান্সার। এবং এট দ্য সেম টাইম বাংলাদেশেও যদি আমরা বলতে পারি যে বাংলাদেশের যে স্ট্যাটিস্টিক্স, যে আমরা অ্যারাউন্ড যেটা আমাদের মেনটেন করা হয় যে 13,000-এর মতো নতুন রোগী প্রতি বছর ফুসফুস ক্যান্সার আক্রান্ত হয়, এবং এর মধ্য থেকে প্রায় 12,000 রোগী আসলে এই ক্যান্সার থেকে মারা যায়। এবং বাংলাদেশে যে ক্যান্সার রিলেটেড যে ডেথ বা ক্যান্সার মর্টালিটি যেটা, এটা সবচেয়ে বেশি ফুসফুস ক্যান্সারের কারণে। মানে এই যে এত এত ব্যক্তি আসলে ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে, আসলে আক্রান্তের ঝুঁকিতে কারা? প্রাথমিক অবস্থায় কি তারা বুঝে উঠতে পারছে না? অপারগতা কোথায়? কি কারণে এত ব্যক্তি আক্রান্ত হচ্ছে? আসলে আক্রান্তর ঝুঁকি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা চিন্তা করি আমরা সবাই, কারণ ফুসফুস ক্যান্সারের যে কারণটার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে প্রধানতম কারণ হচ্ছে স্মোকিং। স্মোকিংকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা অ্যাক্টিভ স্মোকিং যে স্মোক করে, আর একটা হল প্যাসিভ স্মোকিং। তো এছাড়াও কিছু এনভায়রনমেন্টাল কিছু হ্যাজার্ড আছে, এয়ার পলিউশন আছে, আদার্স কিছু জেনেটিক কারণও থাকতে পারে। তো আসলে আপনি যেটা কোশ্চেনটা করেছেন আক্রান্তের ঝুঁকিতে কারা, আক্রান্তের ঝুঁকিতে আমরা সবাই। এই কারণে আমি বলেছি যে আমাদের দেশে যে ধূমপানের কোনো ওরকম কোনো নীতিমালা নাই। দেখা যায় একটা নীতিমালা আছে আমাদের, যে যেটা বলে যে যদি আমরা প্রকাশ্যে ধূমপান করে থাকি সেক্ষেত্রে একটা জরিমানা ব্যবস্থা আছে, কিন্তু সেটা আইনেই সীমাবদ্ধ, কিন্তু বাস্তবিক যে প্রায়োগিক যে একটা বাস্তবিক বিষয় সেটা কিন্তু নাই। যার কারণে দেখা যায় রাস্তাঘাটে প্রচুর লোক আমাদের সিগারেট খাচ্ছে, এবং এই স্মোকিংটা খুব অ্যাভেলেবেল, এবং এই স্মোকিংটা যে খাচ্ছে সেটা আক্রান্তটা ঝুঁকিতে থাকেই। অ্যাট দ্য সেম টাইম আমরা যারা নন স্মোকার আছি তারাও কিন্তু এই প্যাসিফিক স্মোকিংয়ের একটা ঝুঁকিতে আসি। তো সুতরাং আপনি যে কোশ্চেনটা করেছেন যে ঝুঁকিতে কারা, ঝুঁকিতে আমরা বলতে গেলে আমরা সবাই, এবং এই কারণেই এত একটা বিশাল অ্যামাউন্টের লোক আমাদের ক্যান্সারে আক্রান্ত হয়, বিশেষ করে ফুসফুস ক্যান্সারে। এবং আসলে ফুসফুস ক্যান্সার আমি বলে থাকি এরকম যে আমরা যত ধরনের ক্যান্সার পেয়ে থাকি সবচেয়ে খারাপ ক্যান্সার হচ্ছে ফুসফুস ক্যান্সার। মানে আমরা কি কারণে খারাপ ক্যান্সার বলছি? মৃত্যু রেটটা অনেক বেশি এই কারণে? হ্যাঁ, এই জন্য দুইটা কারণে বলছি, মানে আমাদের দেশের প্রেক্ষাপটের ক্ষেত্রে। যে একটা আমি বললাম যে আমরা আক্রান্তের ঝুঁকিতে সবাই, কারণ যে কজ অফ ক্যান্সার এটা সবাই আমরা আক্রান্তের ঝুঁকিতে। সেকেন্ড হলো আপনি আপনার ইনিশিয়াল যে ইন্ট্রোডাকশন বক্তব্য দিয়েছেন সেখানে আপনিই বলেছেন যে ফুসফুস ক্যান্সার যে লক্ষণগুলো কিন্তু খুব সিম্পল লক্ষণ। কাশি, সিম্পল শ্বাসকষ্ট, গলার স্বরটা একটু ভেঙে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, এগুলো হচ্ছে ফুসফুস ক্যান্সারের যে সিম্পটম বা প্রাথমিক উপসর্গগুলো আমরা বলি। এখন এই উপসর্গটা কিন্তু অনেক লোকই ভুগতেছে। তো
তো সুতরাং যে এই উপসর্গগুলো হলে যে ক্যান্সার হয়েছে ব্যাপারটা তা না, আবার মানে এটা অনেক ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার একটি অংশ, পার্ট অফ আওয়ার লাইফ। সো তখন যখন রোগীটা এটা নিয়ে সিরিয়াসলি এফেক্টেড হয়, যখন এটাকে নর্মাল ট্রিটমেন্টে কিওর হয় না, বা সে যখন এটাকে একজন ডাক্তারের কাছে আসে, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে, সেটা অনেক লেট হয়ে যায়, তখন দেখা যায় লোকটা অনেক অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে। আর একটা হলো এটা ওয়ার্ল্ড ওয়াইডই ব্যাপারটা, যে আসলে অনেক ক্যান্সার একটা স্ক্রিনিং আছে, যেটা কিন্তু ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিংটা খুব বেশি মানে ওয়াইডলি স্প্রেড না, যার কারণে ফুসফুস ক্যান্সারটা যখন আমরা ধরতে পারি খুব লেট স্টেজে, এবং লেট স্টেজে যখন কোনো ক্যান্সার আসে সেটা ট্রিটমেন্টটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং ট্রিটমেন্ট প্রগনোসিসটা খুব খারাপ হয়। সো এসব কারণে আমরা দেখা যায় ওয়ার্ল্ড ওয়াইডও এবং বাংলাদেশেও যখন ফুসফুস ক্যান্সারটাকে আমরা পাই খুব অ্যাডভান্স স্টেজে পাই এবং ট্রিটমেন্টটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, যার কারণে প্রগনোসিসটা বা মর্টালিটি রেটটা খুব খারাপ হয়। নিশ্চয়ই, মানে এই একটা জায়গায় হয়তো বা আমাদের চিকিৎসকদের ব্যর্থতা, যে আমরা রোগীদের আর্লি স্টেজে কোনোভাবেই পাচ্ছি না, এবং পরবর্তীতে দেখা যায় যখন অ্যাডভান্স স্টেজে চলে আসে তখন ক্যান্সার নিয়ে সারিয়ে উঠে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়াটা অনেক দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। একটা বিষয় একটু জানতে চাই, যে প্রাথমিক অবস্থায় লক্ষণ কিছু কিছু আমরা জানতে পেরেছি, এবং এই লক্ষণগুলো উপস্থিত থাকলে আসলে রোগীরা বেশিরভাগ ক্ষেত্রে এই কারণে সচেতন হয় না যে আমার তো শ্বাসকষ্ট থাকলেও এটা উপসর্গ হবে, ঠান্ডা সর্দি কাশি, কিংবা অনেক ক্ষেত্রে নর্মাল টনসিলাইটিসের কারণে অনেকের গলার স্বর পরিবর্তন হয়ে যায়, এই বিষয়গুলোকে সাধারণভাবে, কিন্তু কতদিন ধরে এই উপসর্গগুলো থাকলে তিনি আসলে সচেতন হন? এক কথা উত্তর হলো পারসিস্টেন্ট। যদি আমরা বলি যে আপনার একটা রোগীর কাশি আছে, কাশিটা নর্মাল যে কোনো কারণে হতে পারে, এটা যদি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ক্রস করে যায়, তখন অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এই কাশিটার পিছনে কারণটা কি। আবার সেম টাইম কাশির সাথে যদি রক্ত পড়ে, হেমোপটাইসিস হয়, যেটা আমরা আমাদের মেডিকেলীয় ভাষায় বলি হেমোপটাইসিস, যখন কোনো কাশির সাথে রক্ত পড়বে, এটা আর্জেন্টলি এটা একটা মেডিকেল ইমার্জেন্সি, এটা ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে কেন আমার এটা হলো। সেম টাইম আপনার ভয়েস চেঞ্জ হচ্ছে, যেটা বললেন, ওয়েট লস হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এগুলো আমরা কাদের বেশি গুরুত্ব দেব? যারা লং টাইম স্মোকার যারা থাকছে, তাদের এই শুকনো কাশি যখন কনসিস্টেন্টলি ভালো হচ্ছে না, তখন আমরা এটা খুব আর্জেন্টলি এটাকে গুরুত্ব দিব এবং আমরা ডাক্তারের সাথে পরামর্শ নিব এবং এটাকে আমরা ইভ্যালুয়েট করব কেন হচ্ছে। কারণ কোনো রোগীর, কোনো মানুষেরই এটা পারসিস্টেন্টলি থাকতে পারে। তো এটার সাথে কিন্তু আবার এটা হলেই যে, আমি টকশোতে আগেও একবার বলেছিলাম যে এটা হলেই যে আমার ক্যান্সার হয়ে গেছে, ব্যাপারটা তা না। তো এটার জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ এই যে আমি লক্ষণগুলো বললাম, সেম লক্ষণগুলো কিন্তু যক্ষা রোগ বা টিবি রোগের ক্ষেত্রে হয়ে থাকে। তো সুতরাং একজন ডাক্তার, এখন ডাক্তার বলতে আমাদের দেশের মানুষ যারা একটু ইলিটারেটেড বা গ্রামের মানুষ, তারা ভাবে ডাক্তার বলতে ভাবে ফার্মেসির যারা ফার্মাসিস্ট, দোকানদার, সে ফার্মাসিস্টও না, সে দোকানদার, সে ফার্মাসিস্টও না। সেই ক্ষেত্রে দেখা যায় রোগী ওষুধ খাচ্ছে, এখন অনেক ধরনের ওষুধ আছে, ওষুধগুলো খেলে সিমটম কিন্তু কিছুটা কমে যাবেই, কিন্তু এটা কিন্তু দিস ইজ নট কিওর। সিমটম কমে যাচ্ছে, রোগী হ্যাঁ সাময়িক কয়েকদিন ভালো আছে, এটাকে সে গুরুত্ব দিচ্ছে না। তো আবার যখন 2 মাস 3 মাস পর আবার দেখা দিচ্ছে, তখন আর গুরুত্ব দিচ্ছে না। সেই আলটিমেটলি একজন ডাক্তারের হাতে পড়ছে কিন্তু অনেক পরে। তো ততদিনে কিন্তু রোগটা অনেক অ্যাডভান্স স্টেজে হয়ে যায়। রোগটা যদি আমরা ইনিশিয়াল স্টেজে ধরতে পারি, সেটা আমাদের জন্য অনেক ভালো, ট্রিটমেন্ট করা অনেক সোজা, এবং রোগীদের জন্য সেটা তো অনেক একটা মানে ব্লেজিংসের ব্যাপার। তো সুতরাং এই ধরনের কোনো সিমটম থেকে থাকলে অবশ্যই ডাক্তার মিন্স একজন এমবিবিএস ডক্টর, এবং এমবিবিএস ডক্টর যদি রেফার করেন, অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরের সহিত পরামর্শ করা উচিত। যে আমরা যেটা আমাদের গ্রামের মানুষ যেটা ভাবে যে ডাক্তার মানে হচ্ছে ফার্মেসি আর দোকানদার, ব্যাপারটা ঠিক সেখানে না। একদমই। কাশির সঙ্গে যদি রক্ত বেরিয়ে আসে, সাধারণ মানুষরা কিছুটা শঙ্কিত হয়, কিন্তু প্রাথমিক অবস্থা ধরেই নেয় যক্ষা, যেমনটি আপনি বলছিলেন যে যক্ষার একমাত্র উপসর্গ কাশির সঙ্গে রক্ত, কিন্তু এটা ফুসফুসে ক্যান্সারের উপসর্গ হতে পারে। আমি বারবার রিপিট করতে চাই এই কথার এই আয়োজনের মাধ্যমে, কারণ আমাদের দেশে ফুসফুসে ক্যান্সার আর্লি স্টেজে কোনোভাবেই শনাক্ত হচ্ছে না। স্যার, একটু জানতে চাই যে আপনি তো বলছিলেন যারা স্মোকিং করছে দীর্ঘদিন ধরে, তাদের ঝুঁকি রয়েছে ফুসফুসে ক্যান্সারে, কিন্তু অনেকেই স্মোকিং করে না। আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, পরিবেশ দূষণ, বায়ু দূষণ, আর কি কি জটিলতা, যেমন প্যাসিভ স্মোকারও তো রয়েছে, একটু জানতে চাই মানে আক্রান্তের ঝুঁকিতে বিশেষ বিশেষ কারা রয়েছে? না, আক্রান্তের যেটা ওই একই কথা আবার আমরা রিপিট করছি, আসলে ক্যান্সারের অনেকগুলো টাইপ আছে, ফুসফুস ক্যান্সার অনেকগুলো টাইপ আছে। আমরা যেটা কমনলি ভাগ করে থাকি যে নন স্মল সেল কার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা। তো স্মল সেল কার্সিনোমাটা এটা কিন্তু বেশিরভাগ স্মোকারদেরই হয়ে থাকে,
এবং নন স্মল সেল কার্সিনোমাকে আমরা ভাগ করি যে অ্যাডিনো কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা। এই যে অ্যাডিনো কার্সিনোমা যে ভ্যারাইটিটা, এটা কিন্তু হয়ে থাকে আপনার নন স্মোকারদেরই বেশি হয়ে থাকে, অথবা এক্স স্মোকার যারা স্মোকিং আগে করতো এখন ছেড়ে দিয়েছে। এবং এইটা কিন্তু একটু ফিমেল ভ্যারিয়েন্টেরও একটু বেশি হয়ে থাকে। সুতরাং যে আমি স্মোকিং করছি না, স্মোকিং ইজ এ কজ অফ ক্যান্সার বাট নট দ্য অ্যাবসুলেট কজ, যে স্মোকিং করতেই হবে ব্যাপারটা তা না। স্মোকিং ছাড়াও ওই যে আমি বললাম জেনেটিক কারণ থাকতে পারে, অনেকে লাকড়ি চুলা রান্না করছে, অনেকে বায়ু দূষণ, পরিবেশ দূষণ হচ্ছে। এটা কিন্তু আপনি খুব সুন্দর একটা পয়েন্ট নোটিশ করেছেন যে আমাদের গ্রামে যে মহিলারা আছে, এটা কিন্তু অনেক মহিলা আমরা পাই এখনো প্রচুর, হয়তোবা তারা প্যাসিভ স্মোকার, অথবা তারা এই যে লাকড়ি চুলায় রান্না করে চুলার যে বায়োফুয়েল যেটাকে, সেটা থেকে তারা একটা এফেক্ট হতে পারে। তো সুতরাং যে স্মোকিং করলেই যে সে শুধু ক্যান্সার আক্রান্ত হবে ব্যাপারটা তা না, স্মোকিং ছাড়াও অন্য কারণ আছে, সেক্ষেত্রেও সেখান থেকেও আমরা এটা এফেক্টেড হতে পারি। মানে পাশের ওই বাড়িতে কোনো একজন সদস্য স্মোকিং করছে শিশুটির সামনে পরিবারের সদস্যদের সঙ্গে, তখনই আমরা বলছি সেটাকে প্যাসিভ স্মোকিং। অবশ্যই তারাও ঝুঁকিতে রয়েছে, অবশ্যই তারা ঝুঁকিতে। এই জন্য আমি বললাম আসলে আমরা বাংলাদেশের মানুষ সবাই ঝুঁকিতে এই লাং ক্যান্সারের দিক থেকে, এবং এই কারণেই আসলে স্মোকিংটাকে আমরা এই লাং ক্যান্সারের ক্ষেত্রে হাইলাইট করছি এই কারণে যে ইট ইজ দ্য মেইন কজ। তো সো স্মোকিংটাকে যদি আমরা একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে অবশ্যই আমাদের যে লাং ক্যান্সার, বা স্মোকিং শুধু লাং ক্যান্সার না, আরো অনেক ক্যান্সারের কারণ, অনেক ক্যান্সারের কারণ, সেক্ষেত্রে সেই স্মোকিংটাকে যদি আমরা কমায় নিয়ে আসতে পারি, একটা আইনের মধ্যে নিয়ে আসতে পারি যে না, অন্তত যে স্মোকার সেইটাকে কি বলে এটাকে, সে নিজে স্মোক করে, স্মোকিং জোন থাকবে প্রতিটা এরিয়ায়, প্রতিটা জায়গাতে, পরিবারের প্রতিটি সদস্যের সামনে নয়। আমরা যখন দোকানে বসে স্মোকিং করছি, আরো 10 জন মেম্বার আছে, রাস্তার ঘাট আছে, পরিবেশ আছে, এটা স্মোকিং জোন থাকবে। আপনি উন্নত বিশ্বে যান, সেখানে দেখতে পাবেন যে আসলে সব জায়গায় স্মোকিং জোন আছে। আপনি যদি সিঙ্গাপুরে যান বা অন্য দেশে যান, সেখানে যদি কেউ মানে রাস্তা ওপেন স্মোকিং করে, সেটা কিন্তু একটা আনলফুল কাজ। তো সো এটাকে আমাদের দেশেও একটা আইনের মতো আছে, কিন্তু এটাকে আসলে আরো বিস্তৃত করা দরকার, এটাকে আরো মানে কি বলে জনসচেতনতা বাড়ানো দরকার। নিঃসন্দেহে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। সিচুয়েশন করলেই যে আমরা এটাকে পুরোপুরি রিমুভ করতে পারবো ব্যাপারটা তা না, তাও আমাদের একটা রেট অনেকটাই কমে যাবে, মানে যে ঝুঁকিগুলো প্রতিনিয়ত বাড়ছে অনেকখানি কমিয়ে আনা যায়। এবং এই জন্য কিন্তু আমাদের টোবাকো কন্ট্রোল একটা মুভমেন্ট চলছে আছে, কিন্তু সেটাকে আসলে সর্বদিক থেকেই মিডিয়া বলেন, গভর্নমেন্ট বলেন, এনজিও বলেন, সবাইকে এগিয়ে আসতে হবে যেন এটাকে আসলে এই স্মোকিংটা, টোবাকোটাকে একটা কন্ট্রোল করা যায়। নিশ্চয়ই আমরা অবশ্যই কখনো চাইবো না কোনো ব্যক্তি পরিবারের সদস্যদের সামনে স্মোকিং করুক। যদি সে করেও থাকে একান্তই, কখনোই করা উচিত নয়, যদিও করে থাকে অবশ্যই স্মোকিং জোনে গিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো যে যখন ক্যান্সার হচ্ছে কিভাবে শনাক্ত করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বাধুনিক চিকিৎসা কি কি রয়েছে, আদৌ রয়েছে কিনা, কেন আমরা আস্থা রাখতে পারি না। তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, এসকেএফ অনকোলজি নিবেদিত বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশের অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেএফ অনকোলজি নিবেদিত বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশের অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জকরিফ, এবং আমার সাথে আছেন ডাক্তার মোহাম্মদ নাহিদ হোসেন। বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে যাবতীয় কথা বলছিলাম, যে প্রশ্ন রেখে আসলে বিরতিতে গিয়েছিলাম, কি এত ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, আমরা তো শনাক্ত করতে পারছি না। আসলে বংশ পরম্পরায় ফুসফুসে ক্যান্সারে আক্রান্তের ঝুঁকিতে কোনো ব্যক্তি রয়েছে কিনা, নাকি যে কোনো ব্যক্তির হতে পারে, এবং সে কোনো আত্মীয় স্বজন বা পরিবারে থাকলে তারও কি আক্রান্তের কোনো ঝুঁকি রয়েছে কিনা? আসলে যে কোনো ক্যান্সারই জেনেটিক একটা কারণ থাকে। সেক্ষেত্রে যে ফ্যামিলিতে যদি কারো লাং ক্যান্সার বা অন্য কোনো ক্যান্সার আক্রান্ত হয়ে থাকে, সেহেতু ফ্যামিলি মেম্বারদের একটা ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি সবসময়ই থাকে। কিন্তু লাং ক্যান্সারের ক্ষেত্রে জেনেটিক কিছু কারণ আছে, মিউটেশন থাকে, এই মিউটেশনগুলো থাকলে লাং ক্যান্সার হতে পারে। আদারওয়াইজ বেসিক্যালি যে অ্যাকুয়ার্ড যে কজগুলো যেটা আমরা বললাম, স্মোকিং বা আদার যে কজ, এগুলোর কারণেই লাং ক্যান্সারটা হয়ে থাকে। যখন ক্যান্সার হচ্ছে বা এই ধরনের উপসর্গ নিয়ে আপনাদের শরণাপন্ন হচ্ছে, আপনারা কি মানে শনাক্ত কি করে করছেন, কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা প্রয়োজনীয়তা রয়েছে, যেগুলো আসলে প্রত্যন্ত এলাকায় অনেক ক্ষেত্রে উপেক্ষিত হচ্ছে? না, আসলে লাং ক্যান্সার যেটা আসে, এই সিমটম নিয়ে যখন আসে, আমরা আসলে সিমটম ওয়াইজ রোগীকে পরীক্ষা, ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, তার কোনো ফাইন্ডিং আছে কিনা। যে অনেক সময় ফুসফুসের ভিতরে পানি জমে, তো পানি জমলে আমরা দেখা যায় ফুসফুসে ওই পাশে যে পাশে পানি জমে, তার যে আমাদের যে ভোকাল, আমাদের যে ব্রেথ সাউন্ড বলি, আমাদের শ্বাস প্রশ্বাস করি, আমাদের একটা স্টেটো দিয়ে আমরা একটা সাউন্ড দেখি, এটা কমে যায়। এরকম আমরা কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, এবং সাথে আমরা যেটা করি আসলে বেসিক্যালি ইনভেস্টিগেশন, দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য মেইন পার্ট ফর ডায়াগনোসিস অফ দ্য ক্যান্সার। তো
তো সেটা আমরা যেটা করি যে প্রত্যন্ত অঞ্চলে যদি আপনি বলতে পারেন অন্তত একটা চেস্ট এক্সরে করা উচিত। চেস্ট এক্সরে যদি কোনো দেখা যায় কোনো ফিউশন আছে বা কোনো লিশন আছে, কোনো টিউমারের মতো আছে, তখন তো আমরা বুঝতে পারবো যে এটা ক্যান্সার আক্রান্ত হয়েছে কিনা। সেক্ষেত্রে আমরা ফার্দার ডায়াগনোসিস করার জন্য আমরা দুইটা কাজ করি, রোগটাকে কনফার্ম করি যে আসলেই সে ক্যান্সারে আক্রান্ত কিনা, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যেটা করি আরও কিছু ইনভেস্টিগেশন করি যেটা স্টেজিং ওয়ার্কআপের জন্য। কারণ আমরা জানি প্রতিটা ক্যান্সারেরই 4টা স্টেজ আছে, স্টেজ 1, 2, 3, 4, অ্যান্ড প্রতিটা স্টেজের ট্রিটমেন্ট কিন্তু আলাদা। তো সো আমরা যখন রোগটাকে ডায়াগনোসিস করব তখন আমাদের ফাইনালি ফার্স্ট কনফার্ম করতে হবে যে রোগটা তার হয়েছে কিনা, এবং সেটা ক্যান্সারের ডায়াগনোসিসের কনফার্মেটরি ফার্স্ট টেস্ট হচ্ছে আসলে বায়োপসি, কোর বায়োপসি। আচ্ছা, আমরা যদি এক্স রে বা সিটি স্ক্যান করে দেখি যে একটা লিশন আছে, একটা টিউমার আছে বা কোনো ওখানে কোনো মাস লিশন আছে, তখন ওইটাকে আমরা একটা কোর বায়োপসি করি। তো এই কোর বায়োপসি আমাদের দেশে অ্যাভেলেবেল। কারণ কোর বায়োপসি, এই বায়োপসি করার জন্য আমরা আরও একটা পদ্ধতি করি যেটা বলি আমরা ব্রঙ্কোস্কোপি। যদি টিউমারটা আমাদের লাংয়ের সেন্ট্রাল পার্টে থাকে তখন আমরা করি ব্রঙ্কোস্কোপিক্যাল বায়োপসি করি, আর যদি পেরিফেরাল পার্টে থাকে তখন আমরা দেখা যায় আমরা সিটি গাইডেড কোর বায়োপসি করি। এবং এই কোর বায়োপসি করার পরে যখন রোগটা কনফার্ম হয়ে গেল যে সে লাং ক্যান্সারে ভুগতেছে, এই কোর বায়োপসির মাধ্যমে আমরা বুঝতে পারি যে রোগটাই যে আমি আপনাকে একটু বিরতি আগে বলেছিলাম যে অ্যাডিনোকার্সিনোমা, স্কোমাস, স্মল, এক একটা ভ্যারাইটি এক এক ধরনের, মানে কোন ধরনের ক্যান্সার হচ্ছে, এক একটা ভ্যারাইটি এক এক ধরনের ট্রিটমেন্ট, কোন ভ্যারাইটিটা হলো সেটাও আমরা কোর বায়োপসির মাধ্যমে আইডেন্টিফাই করি। তো আমরা আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে এইটাও আমি আসলে বলতে চাই যে আমরা প্রচুর রোগী পাই আমাদের, আমরা তো ক্যান্সার বিশেষজ্ঞ, আমাদের সাথে ফাইনালি রোগীটা আসে, তো এই রোগীটা হওয়ার আগে বিভিন্ন ডক্টর বিভিন্ন হাতে হ্যান্ডেলিং হয়, বারবার চিকিৎসক বদলাতে হ্যাঁ হ্যান্ডেলিং হয়। তো আমার এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে একটা আবেদন আমাদের চিকিৎসক সমাজ বা আমাদের যারা এই ধরনের কাজ করে প্রত্যন্ত এলাকায় যে সমস্ত চিকিৎসকরা রয়েছে এলাকায় থাকেন, যে আসলে আমরা কোনো ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য এই সময় এসে আসলে এপিএনএ টেস্টটা আমরা করব না, আমরা সব রোগীকেই কোর বায়োপসি যদি ফিজিবল থাকে কোর বায়োপসি করার অ্যাডভাইস করব। আচ্ছা, তার মানে এফএনএসি এবং কোর বায়োপসি দুটোর মধ্যে অনেকে গুলিয়ে ফেলে কোনটা করবে। হ্যাঁ, আমরা ইউজুয়ালি কোর বায়োপসি করব, কারণ এফএনএ তে আমরা যেটা বেসিক্যালি বলতে পারি দিস পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ক্যান্সার, হোয়াটএভার দিস ইজ সাফারিং ফ্রম ক্যান্সার, বাট this not can identify the type of the cancer, the variant of the cancer. একদম। সরকারি পর্যায়ে আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা কি রয়েছে আসলে সরকারি পর্যায়ে এই রোগ ডায়াগনোসিস ট্রিটমেন্ট সব সুবিধাই অ্যাভেলেবেল আছে। তো কিন্তু সমস্যাটা হলো সেটা অপ্রতুল। আমাদের দেশে 20 কোটি জনগণের দেশ, এর যদি আমার 1% ক্যান্সার রোগী হয়ে থাকে, আমার বছরে 2 লাখ ক্যান্সার পেশেন্ট, তো 2 লাখ ক্যান্সার পেশেন্টকে যদি আমি বলতেছি অনলি 1%, এক্সাক্ট স্ট্যাটিস্টিক্স না, আর বেশি হতে পারে বা কম হতে পারে। তো এই রোগীগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য সরকারি যে সুবিধা আমাদের আছে কিন্তু সেটা আসলে অপ্রতুল, এবং সেটা আসলে বাড়ানোর জন্য গভর্নমেন্টের পর্যায়ে বিভিন্ন স্ট্র্যাটেজি নিচ্ছে, এবং হয়তো বা আমরা আশা করি শীঘ্রই আমাদের যে এই সমস্যাগুলো সম্পূর্ণ না হলে অনেকাংশেই আমরা এটা সমাধান হবে আশা করি। যেমন আমি আছি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে, এখানে ধরেন আমাদের কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি সবকিছুই সব সুবিধাই অ্যাভেলেবেল। কিন্তু কেমোথেরাপি আমরা এখন দেখা যাচ্ছে বেশিরভাগ পেশেন্টকেই কেমোথেরাপি আমরা দিচ্ছি, এবং যেটা একদম খুব কস্টলি ড্রাগ না, যেগুলো অ্যাভেলেবেল ড্রাগ, আমরা কিন্তু চেষ্টা করছি যে গভর্নমেন্টের সহায়তায়, গভর্নমেন্টের ফান্ডিংয়ে সব ওষুধগুলোই ফ্রি দেওয়ার ট্রাই করছি। কিন্তু একটু জানতে চাই যে আমরা নিজেদের অপারগতার কথা বারংবার আমরা দায়বদ্ধ এই জায়গায়, এই কারণে হয়তো বা বলছি আমাদের সীমাবদ্ধতা কোন জায়গায়, কিন্তু রোগীদের পক্ষ থেকে যখন ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এই রোগীগুলো আমরা কি কারণে আমাদের প্রতি আস্থা রাখতে পারছে না, চিকিৎসকদের প্রতি কোনো রোগীর আস্থা নেই, তারা ধরেই নিচ্ছে যে বাংলাদেশের চিকিৎসা সেবার মান খুব একটা ভালো নয় এবং ভালো চিকিৎসক নেই, চিকিৎসা ব্যবস্থা নেই, এই কারণে পাড়ি জমাচ্ছেন দেশের বাহিরে। এই বিষয়টা নিয়ে আপনার আসলে কি বলার রয়েছে? আসলে এইটা আমার কাছে মনে হয় তিনটা কারণ, আমার কাছে আমার পার্সোনালিটি নিয়ে আমার চিন্তা, এটা হয়তো অনেক সাথে নাও মিলতে পারে। যে 1 নম্বর হলো যে আপনি যেটা বললেন, এখন আমাদের দেশে সব ওষুধ অ্যাভেলেবেল। একটা সময় ছিল কিন্তু আমাদের দেশে কোনো ওষুধ অ্যাভেলেবেল ছিল না, তো সেটা অনেক আগে থেকেই অ্যাভেলেবেল ছিল না। যখন ছিল না তখন কিছু ওষুধ আসতো বিদেশি কিছু কোম্পানির মাধ্যমে, সেটা অনেক কস্টলি, সেই কস্টলি আসলে বিয়ার করা পসিবল ছিল না। তখন যদি ক্যান্সার একটা অল আউট ট্রিটমেন্ট করতে যেত, সেটা যেতে হচ্ছে আপনার দেশের বাইরে গিয়ে ওখানে ট্রিটমেন্ট করে আসতো। তো ওই যে একটা কালচার চালু হয়ে গেছে যে ক্যান্সার হইলেই আমার
দেশের বাইরে যেতে হবে, এটা একটা কারণ। এখন যে এত ওষুধ অ্যাভেলেবেল, সব সুবিধা আমাদের অ্যাভেলেবেল, এইটা আসলে মানুষ এটাকে আসলে খুব গুরুত্ব সম্পর্কে দিচ্ছে না। ওই যে একটা পরম্পরায় একটা কারণ চলে আসতেছে যে আমি ইন্ডিয়া যাচ্ছি, দেশের বাইরে যাচ্ছি, থাইল্যান্ডে যাচ্ছি, ব্যাংককে যাচ্ছি, তো সো ওই একটা কারণ। আমরা যে এখন এত অ্যাডভান্স কিন্তু হয়ে আমাদের গেছি, আয়োজনের মাধ্যমে, এটা গণমাধ্যমের দায়িত্ব, এটা আপনাদের চিকিৎসকের দায়িত্ব। অ্যাডভান্স হ্যাঁ হচ্ছে, তারপর তো মানে সব তো যাচ্ছে তা না, একটা সার্টেন% অফ পিপল যাচ্ছে, তাও যে আমরা যে অ্যাডভান্স হয়ে এটা আসলে এরকম মানুষজন জানে না, একটা কারণ। আর একটা কারণ আমার কাছে মনে হয়, যেটা একটা ক্যান্সার কিন্তু হচ্ছে একটা আপনার মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট। এটা কখনো এক ডাক্তার, আমি একমাত্র ডক্টর, আমার ট্রিটমেন্ট না, বা আপনি একজন ডক্টর, আপনার ট্রিটমেন্ট না। দিস ইজ এ মাল্টিডিসিপ্লিনারি টিম। এখানে একজন মেডিকেল অঙ্কোলজিস্ট লাগবে, রেডিয়েশন অঙ্কোলজিস্ট লাগবে, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট লাগবে, গাইনি অঙ্কোলজিস্ট লাগবে, এক এক রকম। এবং অ্যাট দ্য সেম টাইম আপনার রোগটাকে ডায়াগনোসিস করার জন্য ভালো একজন রেডিওলজিস্ট লাগবে, এবং ভালো একজন, যে আমি আপনাকে বললাম কোর বায়োপসি করতে হবে, কোর বায়োপসি লাগবে। এটা কোর বায়োপসি করার মতো এক্সপার্ট ম্যান পাওয়ার লাগবে। আপনার মলিকুলার স্টাডি হয়, মলিকুলার স্টাডি করার জন্য মলিকুলার ল্যাব লাগবে। তো এইটা যেটা হয়, আপনি একটা ক্যান্সার রোগী যখন আসবে, আমার যদি একটা সেন্টার থাকে, হোয়াট এভার দ্য প্রাইভেট সেন্টার, আমি যদি প্রাইভেট সেন্টারের কথা বলি, হোয়াট এভার দ্য গভর্নমেন্ট সেন্টার, এটা যদি আমার একটা সেন্টারে থাকে, রোগীটা আমার সেন্টারে আসবে, সব ট্রিটমেন্ট আমার সেন্টারেই নেবে, একদম ডায়াগনোসিস থেকে ট্রিটমেন্ট পর্যন্ত। রেজাল্ট ভালো হোক খারাপ হোক, সেটা ডিজিজের উপর ডিপেন্ড করবে, রোগের উপর ডিপেন্ড করবে, কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। বাট রোগীটা আমার সেন্টারে ঢুকলো, এখান থেকে সব ট্রিটমেন্ট নিয়ে সে হসপিটাল থেকে বের হয়ে গেল। এরকম সেন্টার গভর্নমেন্ট পর্যায়ে বা নন প্রাইভেট পর্যায়ে আমাদের বাংলাদেশে খুব কম আছে। দেখা যায় এই ডাক্তার এই সেন্টারে ভালো, এই সার্ভিসটা এই সেন্টারে ভালো, আরেকটা সার্ভিস আরেকটা সেন্টারে ভালো। তো রোগীটা এই সেন্টার থেকে এই সেন্টারে যাচ্ছে, আরেক সেন্টার থেকে আরেক সেন্টারে যাচ্ছে, সে একটা হ্যাপাজার্ড কন্ডিশনে পড়ে যাচ্ছে। এখন ওরা যখন দেশের বাইরে যায়, ওদের তো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, যারা ওদেরকে নেয়। তো ও ওখানে গিয়ে একটা সেন্টারে ঢুকে, ওখানে কিন্তু সব কিছু ওর অ্যাভেলেবেল আছে, সব কিছু অ্যাভেলেবেল আছে। আমাদের যে পেট সিটি, ইভেন প্রাইভেট পর্যায়েও 2-3টা জায়গায় সেন্টারে আছে। আমার টাকা আছে, তাও আমি অ্যাভেলেবেল করতে পারছি না। এই একটা জায়গায় আমাদের ব্যর্থতা রয়েছে, এই জায়গাটাতে সরকার সামনে খুব সুন্দর পদক্ষেপ নিলে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাকে আমরা অনেকখানি পরিবর্তন করতে পারবো। আসলে বাংলাদেশের মতো প্রেক্ষাপটে যে আসলে শুধু সরকারি পর্যায়ে আপনাকে উদ্যোগ গ্রহণ করলেই সেটা বাস্তবায়ন হবে, বিষয়টা সমাধান হয়ে যাবে তা না। তো এটা প্রাইভেট সেক্টর বা সবাইকে এগিয়ে আসতে হবে। যে আমি বললাম যে আরেকটা যেমন হয়, যেমন ধরেন আমার দেশে রোগীদেরও এটা একটা প্রবলেম আছে, আমাদেরও প্রবলেম, আমরা ডাক্তারদের প্রবলেম আমরা বলে থাকি, বলি এটা যে আমাদের হয়তো সে বিলিভ করতে পারে না। আজকে একটা রোগী আমার কাছে আসলো, কালকে আপনার কাছে গেল, এক্সাক্ট যে রেফারেল সিস্টেমটা এটাও নাই। আজকে আমার কাছে আসলো একই রোগী, আমি আপনি একই ডক্টর, আজকে আমার কাছে আসলো, কালকে আপনার কাছে গেল। এখন একটা রোগীর ট্রিটমেন্টের মডালিটি বিভিন্ন ধরনের আছে। এখন আমি এক মডালিটি বললাম, আপনি এক মডালিটি বললেন, দেখা গেল আমারটাও কারেক্ট, আপনারটাও কারেক্ট, বাট রুগী তো কনফিউজড। রুগী বলতেছে যে 2 ডাক্তারের কাছে গেলাম, উনি বললো এটা, উনি বললো এটা, কোনটা আমি ফলো করব। ও যখন দেশের বাইরে যাচ্ছে, ও কিন্তু একটা মার্কেটিং বা কোনো একটা এজেন্সির মাধ্যমে যাচ্ছে। ওনাকে গিয়ে ওই রুগীটাকে একটা সেন্টার XY যেটা একটা সেন্টারে ঢুকাই দিল, ওখানে গিয়ে কিন্তু সে যাচাই করতে পারতেছে না ডক্টর X খুব ভালো ডাক্তার, ডক্টর Y খুব খারাপ ডাক্তার। ওখানে সে যার কাছে যাচ্ছে, যা করতেছে দ্যাট ইজ 100% কারেক্ট। সো এখানে অবশ্যই আমাদের ডক্টরদের একটা ব্যর্থতা আছে, যে আমরা তাদের সেই যে আস্থার জায়গাটা সেখানে আমরা আসলে পৌঁছাতে পারছি না বা পৌঁছাতে পারি না। আশা করি এই পুরো হেলথ সিস্টেমটাতে খানিকটা যদি পরিবর্তন আনা যায়, চিকিৎসা ব্যবস্থার মান অনেকখানি এগিয়ে আনা সম্ভব। বাংলাদেশ আদৌ কি বিশ্বমানের ক্যান্সার চিকিৎসায় পৌঁছাতে পেরেছে কিনা? যেহেতু আমরা আজ কথা বলছি যে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে সম্ভব। বাংলাদেশে সম্ভব, অবশ্যই সম্ভব। আমরা চাইলে কেন পারবো না? যেমন আমি আপনাকে একটু আগে বললাম যে ক্যান্সার চিকিৎসার অনেকগুলো ভাগ আছে, শুধু চিকিৎসাই না, রোগ ডায়াগনোসিস থেকে একদম ফুল ট্রিটমেন্ট, ফুল কেয়ার পর্যন্ত অনেকগুলো ধাপ আছে। এখন আমরা যেমন ধরেন আমাদের রেডিওলজি বা ইমেজিং এটা ওকে, বাট আমাদের যে মলিকুলার যে টেস্টিং, জেনেটিক টেস্টিং আছে বিভিন্ন, তো এরকম একটা মলিকুলার টেস্টিং
আমাদের প্রতিটা ক্যান্সারের দরকার, কারণ ক্যান্সারের বর্তমান যে লেটেস্ট যেটা প্রিসিশন মেডিসিন বলি আমরা, যে পার্সোনালাইজড মেডিসিন, যে সব রুগীর এক ট্রিটমেন্ট হবে না। এক ক্যান্সারের রুগীর এক ট্রিটমেন্ট, আর এক রুগীর আর এক ট্রিটমেন্ট। এই রুগীকে এই ওষুধটা কাজ করছে, সেই ওষুধটা আরেকটা রুগীকে কাজ করছে না। এই যে কাজ করছে না, আমরা হাউ টু আইডেন্টিফাই, আমরা কিভাবে আইডেন্টিফাই করব, এটার জন্য আমাদের এই মলিকুলার বিভিন্ন টেস্টিং করা দরকার। তো এই জায়গাটা আমরা এখনো অনেক পিছিয়ে আছি। এই জায়গাটা আপনাদের হাত ধরে এগিয়ে যাক দেশের চিকিৎসা ব্যবস্থা, একদম এই প্রত্যাশা রেখে আলোচনার শেষ প্রান্তে চলে এসেছে। আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে প্রত্যেকটি দর্শককে উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ, জিটিভি পরিবারকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আমার দর্শকদেরও ধন্যবাদ। আমরা যে কথাগুলো বললাম আসলে এটা দিয়েই সব কিছু সমাধান হবে না, তবে আমরা চাই সচেতনতা। এই সচেতনতার মাধ্যমেই যেন আমরা কোনো রুগী আমাদের কাছে, আমরা ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে চাই খুব আর্লি স্টেজে আসুক, কারণ আর্লি স্টেজে আসলে রুগীটাকে আমরা ডায়াগনোসিস করতে পারি, তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে পারি, এবং রুগীর ভালো হওয়ার চান্স অনেক বেশি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যে উপসর্গের কথাগুলো বলে আজ আলোচনা শুরু করেছিলাম আমরা, অবশ্যই তার মধ্যে কোনো একটি উপস্থিত থাকলে আপনি নিজে সচেতন হয়ে চিকিৎসকের কাছে যান এবং শনাক্ত করার চেষ্টা করুন যে আপনি কি ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয়েছেন কিনা। আর্লি স্টেজে আপনার শনাক্তকরণই হতে পারে ফুসফুসে ক্যান্সার থেকে সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে নিরাময়ের একমাত্র পন্থা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জিটিভির সাথেই থাকুন।